ওকে, তো আমাদের আজকের লেকচারে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং এই লেকচারে তোমাদেরকে আমরা একটা অঙ্ক করতে দিয়েছিলাম, যেটা অলরেডি অনেকেই অ্যান্সার দিয়েছো। অনেকে অ্যান্সার কেসে ম্যাক্সিমামেরই বিভিন্ন রকমের অ্যান্সার এসেছে, এক একজনের এক এক রকমের অ্যান্সার। ওকে, তো আমরা সেই অ্যান্সার পার্ট একটু পরে যাব। আর তোমাদের মাইক্রোফোন হচ্ছে অ্যালাউ করা হচ্ছে না, তোমরা রেজ হ্যান্ড করবা। রেজ হ্যান্ড করলে আমি আনমিউট করে দিব, ঠিক আছে? আনমিউটের অপশন দিব, তোমরা তখন কোয়েশ্চেন করতে পারবে। ওকে, হোপফুলি ক্লিয়ার। সো এখন আমরা আমাদের আলোচনা পর্বে চলে যাই, আমাদের অধ্যায় 1 বাস্তব সংখ্যা। আচ্ছা, এই অঙ্কটা আমরা আজকের ক্লাসে করাবো। আজকের ক্লাসের কন্টেন্টের টাইপ অনুযায়ী অঙ্কগুলোর কেসে এই অঙ্কটা পাবে, ঠিক আছে? সো চলে আসো। বাস্তব সংখ্যা পার্টে আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে যে বাস্তব সংখ্যা এবং অসমতা, অর্থাৎ অধ্যায়টা দুইটা ভাগে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে এবং দ্বিতীয় পার্ট হচ্ছে অসমতা নিয়ে। ওকে, প্রথম পার্ট হচ্ছে আবারও বলি বাস্তব সংখ্যা নিয়ে, আর দ্বিতীয় পার্ট হচ্ছে অসমতা নিয়ে। তোমাকে যে কোশ্চেনটা আমি দিয়েছি সেই কোশ্চেনটা অসমতা অংশের পার্টে ছিল। তো বাট আমরা আগে বাস্তব সংখ্যা অংশের বেসিক কিছু ইনফো জানবো, যেগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আদার্স ভার্সিটিগুলোতে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর রিটেন এক্সামের জন্য অসমতা পার্টটা ইম্পর্টেন্ট। ওকে, রিটেন এক্সামের জন্য এবার বুয়েটের রিটেন বলো, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন বলো, বা বোর্ড এক্সামের রিটেন কোয়েশ্চেন বলো, হ্যাঁ, রিটেন পার্টের জন্য অসমতা পার্টটা বেশি ইম্পর্টেন্ট। দুইটা পার্টসে অধ্যায়টা ভাগ করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো তাহলে এখন আমরা একটা আলোচনায় আসি বাস্তব সংখ্যা পার্টের। এই যে বাস্তব সংখ্যা, ওকে, এই বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশনসটাতে আমি একটু দেখি। ফার্স্টলি সংখ্যা, এই নাম্বার সিস্টেমের কেসে দুই রকম নাম্বার পাওয়া যায়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, যেটাকে বাস্তব মান পাওয়া যাবে, যেটাকে 8 দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে জটিল সংখ্যা, ওকে, বা অবাস্তব সংখ্যা। ইট মিনস ধরা যায় 1 + i √(-1) বা 2 - 3i এটসেট্রা। আর বাস্তব সংখ্যার মধ্যে তো সব কিছু ইনক্লুডেড, সেটা তো তোমরা জানো। আর এই বাস্তব সংখ্যার ইনক্লুডেড পার্টের মধ্যে আমরা এই বাস্তব সংখ্যার সেটটাকে আবার দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে মূলদ, রেশিওনাল, মূলদ সংখ্যা, রেশিওনাল। একটু লিখে রাখো এগুলো, এটা এমসিকিউ কন্টেন্ট। এখন যে কন্টেন্টটা পড়াচ্ছি এটা এমসিকিউ কন্টেন্ট। মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার, আর অমূলদ সংখ্যা। ইররেশিওনাল, অমূলদ সংখ্যা, ইররেশিওনাল নাম্বার, ঠিক আছে? অমূলদ সংখ্যা বা ইররেশিওনাল নাম্বার। ওকে, কথাগুলো তো আমি আশাবাদী তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, আজকে ইন্টারনেট একটু সমস্যা করতেছে। আমি ক্লাস যে শুরু করলাম তখনও ইন্টারনেট চলে গেছিলো। ওকে, ভিডিও আটকে যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি দেখি ভিডিও সেটিংসটা একটু পরে দেখতেছি, দাঁড়াও। ওকে, তো এখন দেখো রেশিওনাল অ্যান্ড ইররেশিওনাল নাম্বার। সো মূলদ সংখ্যার কেসটা কীরকম, যেটা এক্সাম্পল হচ্ছে ধরো যে -2, -1, 10/3। তারপর ধরো আরেকটা কথা যদি আমরা বলি যে 1.111 এটসেট্রা, 1.11 বা 1.2537, এখানে যদি ক্লোজ হয়ে যায় এরকম আর কি। আর অমূলদ সংখ্যা, ইররেশিওনাল নাম্বার। ওকে, আচ্ছা, সেই অমূলদ সংখ্যা বা আচ্ছা, মূলদ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আরেকটা এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা তোমরা দেখলে হয়তো তোমরা এটাকে অমূলদ বলতা। লাইক এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে ধরো যে 2.01, ওকে, যে 0.0110011, এভাবে যদি একটা আবৃত্ত ভগ্নাংশ চলে, হ্যাঁ, 00... এরকম যদি একটা আবৃত্ত ভগ্নাংশ চলে, সেটা কিন্তু মূলদ সংখ্যা হবে, ঠিক আছে? একটা সিকোয়েন্স মেনটেন করে যদি চলে, বুঝতে পারছো? আচ্ছা, প্রথম দুইটাতে সিকোয়েন্স হয় নাই, তাই না? প্রথম দুটো 111 হবে।
বা 11000044001144 বা 4 এরকম করে যদি একটা সিকোয়েন্স মেনটেন করে চলে তাহলে সেটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা এটাকে কী দ্বারা প্রকাশ করে? কিউ দ্বারা প্রকাশ করে। ওকে, রেশনাল নাম্বার এটাকে প্রকাশ করে কিউ দ্বারা। আচ্ছা, আর অমূলদ সংখ্যা এটাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করে। আর এই অমূলদ সংখ্যাটা লাইক হচ্ছে এরকম যে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, পুনঃপুনিক আকারে যদি থাকে, এক্স্যাক্টলি পুনঃপুনিক আকারে থাকে তাহলে সেটা এটা হবে। তো এবার দেখো মূলদ এবং অমূলদের পরে এই মূলদ থেকে আমাদের আরও দুইটা ক্লাসিফিকেশন আসে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। ওকে, একটা হচ্ছে কি বলো? পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। ওকে, পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। আমি এখানে প্রথমে স্পেস একটু নষ্ট করছি, উপরের স্পেস, এই জন্য এখন নিচে গুরুত্বপূর্ণ লাইন লিখতে গিয়ে আটকে যাচ্ছে। দেখো, ওকে, তো মূলদ অমূলদ, মূলদের ক্ষেত্র থেকে আবার হচ্ছে ক্লাসিফিকেশন বের হয়। পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশন। ওকে, তো ভগ্নাংশের কেসটা কীরকম? লাইক ধরো 1 - 1/3, হাফ, 4/7 এটসেট্রা। ওকে, সামনে লিখে দিলাম। আর পূর্ণ সংখ্যা ইট লাইকস -7, -2, 0, 1, 5 এটসেট্রা। ওকে, ওকে, সো এই পূর্ণ সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করে? জেড দ্বারা প্রকাশ করে। পূর্ণ সংখ্যার জেড সেটকে জেড দ্বারা প্রকাশ করে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই কথাগুলো লাগবে। পূর্ণ সংখ্যার সেট জেড দ্বারা প্রকাশ করে, এটা কথাগুলো ইম্পর্টেন্টলি লাগবে পরীক্ষার জন্য। আচ্ছা, ওকে, সো পূর্ণ সংখ্যার পরে যে ক্লাসিফিকেশন লিখে রাখো, স্টুডেন্টস লেখো একটু, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, ওকে, অ্যান্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা অ্যান্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা অ্যান্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, ঋণাত্মক, স্বাভাবিক আর হচ্ছে ধনাত্মক। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা লাইক এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, এভাবে লিখি, -3, -1, -2, -1। স্বাভাবিক পূর্ণ সংখ্যা দ্যাট উইল বি জাস্ট 0, শুধুমাত্র 0, স্বাভাবিক পূর্ণ সংখ্যা 0। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাকে ন্যাচারাল নাম্বারের সেট বলে, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সেট বলে, দ্যাট ইজ 1, 2, 3, 4 ... তো এই হয়ে যাচ্ছে এখানকার কথাবার্তা। তো এখন তুমি দেখো এই যে ন্যাচারাল নাম্বার সেট n, দেখো শর্তগুলো দেখো যেগুলো এখন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ডাটা। n ন্যাচারাল নাম্বার সাবসেট, এই ন্যাচারাল নাম্বার সেটটা কিসে পড়ছে? জেডে পড়ছে, জেড সাবসেট। এই জেডটা আমাদের মূলদকে কিউ দ্বারা প্রকাশ করে, কিউতে পড়ছে, কিউ। আর এই কিউটা রেশিও নাম্বার আর এ পড়ছে, আর। এই জিনিসটা অনেকেই বুঝে না এবং এইটা কিন্তু এমসিকিউতে দেয়। এই ইনফো কিন্তু এমসিকিউতে দেয়, এটা অনেকেই বুঝে না, অনেকে পরীক্ষা হলে ভুল করে আসে। এমসিকিউ যদি তোমাকে এটা আমি লিখতে দিতাম বা বলতাম প্রথমে, তুমি নিজেও বুঝতে না। এখন এটা ব্যাখ্যা দেওয়ার কারণে তোমার কাছে এখন এটা ক্লিয়ার হয়েছে, তাই না? অনেকটা
বাট না হলে কিন্তু তুমি নিজে আটকে যেতা, স্বাভাবিক কথা, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে দেখো কিউ এবং কিউ প্রাইম 2 নম্বর ডাটা, যদি ইউনিয়ন করো তাহলে কি পাবা? সকল বাস্তব সংখ্যার সেট পাবা। এবং কিউ এবং কিউ প্রাইম যদি ইন্টারসেক্ট করো তাহলে কমন কিছু নাই, তাহলে ফাঁকা সেট পাবা। তো সেইমভাবে আমাদের আরও কিছু শর্ত এখানে ডেভেলপ করা যায়, বাট এই পর্যন্ত রাখো, সমস্যা নেই। ওকে, তো তোমার মাথায় যদি এটা সেট করা থাকে, তোমার কাছে এইখান থেকে এই চার্ট থেকে কিন্তু এমসিকিউ আসে, কনফার্ম এমসিকিউ আসে। এই যে আমি এখানে কয়েকটা এক্সাম্পল বেশি লিখছিলাম মূলদে, এই মূলদ থেকে এমসিকিউ বেশি আসে, হ্যাঁ, কয়েকটা এক্সাম্পল বেশি লিখছি জন্যে। তো এই চার্ট থেকে একটা এমসিকিউ প্রচুর পরিমাণে সাধারণ ভার্সিটিগুলোতে আসছে, তুমি এটা দেখে রাখতে পারলে ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। দেখো, দেখে জানাও ক্লিয়ার হয়েছে কিনা, দেখে জানাও। এই কথাটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু দেখে জানাও। আমার একটা এইচডি ভিডিও পাবা, এখন জুমে নিচ্ছি যাতে তোমাদের, হ্যাঁ, অঋণাত্মক পূর্ণসংখ্যা বলা যায়, স্বাভাবিক পূর্ণসংখ্যা অঋণাত্মকের ক্ষেত্রে শূন্যত অঋণাত্মক সংখ্যা বলে। কমপ্লিট বলো, সবার কাছে ক্লিয়ার বলো, একটু সবার কাছে ক্লিয়ার কিনা? ঠিক আছে, ক্লিয়ার আছে? ওকে, পূর্ণ সংখ্যা এটাকে কিন্তু ইন্টিজার দ্বারাও প্রকাশ করে, আই দ্বারাও প্রকাশ করে। পূর্ণ সংখ্যা ইন্টিজার বলে আই, পূর্ণ সংখ্যা এটাকে কি বলে? ইন্টিজার আই। এই যে ন্যাচারাল নাম্বার এন, এটাকে কিন্তু এই যে পূর্ণ সংখ্যা সেট জেড, জেড প্লাস বলে অথবা আই প্লাস বলে, ঠিক আছে, জেড প্লাস অথবা আই প্লাস। ওকে, আর ঠিক একই কারণে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাকে জেড মাইনাস অথবা আই মাইনাস দ্বারা প্রকাশ করে। আই মানে ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যাকে ইন্ডিকেট করে, ইন্টিজার পূর্ণ সংখ্যাকে ইন্ডিকেট করে। তো কোয়েশ্চেনের ভেরিয়েশনের জন্য মাঝে মধ্যে টিচাররা কী করে, ওই জেড না ইউজ করে আই ইউজ করে। তো তোমরা আবার সেটা ভুলে যাও যে কি এমনি কেন আসলো, এটা কোত্থেকে আসলো, বুঝি নাই, তাই না? তো জেনে রাখো, জেড না ইউজ করে যদি আই ইউজ করে সেটা বাস্তব সংখ্যা অর্থাৎ একটু বোরিং। হ্যাঁ, নিচে ইউজ করে, উপরে না, মানে উপরে ইউজ করে, নিচে না। উপরে নিচে যে দেখাইতে পারো, নিচে দেয় না তো, রিয়েল নাম্বার প্লাস, আচ্ছা নিচেও দেয়, এটা একই কথা, নিচে উপরে দুইটাই অ্যাভেলেবল, দুইটাই দেখা যায়, দুইটাই ইউজড হয়, বিভিন্ন বই থেকে বিভিন্নভাবে এক্সপ্রেস করে। পারবে, আচ্ছা, ওকে। আচ্ছা, আজকে ইন্টারনেট একটু স্লো হচ্ছে হয়তো, আমরা তো এইচডি ভিডিও দিব তোমাদেরকে, বেশি প্যারা খাইও না। আচ্ছা, ওকে, এবার তাহলে দেখো আমরা একটু আসি। বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্ম অনেকগুলো আছে, 5-6টার 7টার মতো। এখান থেকে একটা এমসিকিউ দেয়। এখন এতক্ষণ ধরে যে ডাটা পড়াইছি সেই ডাটা থেকে যদি এমসিকিউ না দেয়, তাহলে বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্ম যেগুলো আছে সেখান থেকে একটা এমসিকিউ দেয়, আর সেই এমসিকিউগুলো তখন আবার তোমাকে পাঠতে হবে। একটু বোরিং পার্ট এবং একটু কষ্টকর পার্ট এই অধ্যায়ের এই কন্টেন্টগুলো, মানে বাস্তব সংখ্যার অংশের কন্টেন্টগুলো। আর অসমতার অংশগুলোতে একটু বড় সুন্দর সুন্দর ম্যাথ আছে, সেগুলো তো করতে পারবেই। বুঝতে পারছি বলো? আচ্ছা, ওকে। সো তাহলে দেখো একটু বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্ম একটু লিখে রাখো, কারণ এগুলো এমসিকিউর জন্য সাধারণ ভার্সিটিগুলো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর,
তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে চিটাং ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, এই সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে এই কন্টেন্টগুলো কোয়েশ্চেনগুলো বেশি দেয়। ঠিক আছে, তো এই জন্যে শিখে রাখতে হবে। আচ্ছা, সো একটু কষ্টকর, বোরিং পার্ট, বাট পড়তে হবে। বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্ম। আচ্ছা, ওকে, তো 1 নম্বর লেখো, লিখে রাখো, খাতায় লিখে রাখো, আমি একটু আস্তে আস্তে লিখতেছি, তুমিও লিখে ফেলো। আবদ্ধতা। ক্লোজার। এখানে আরেকটু কথা আমি বলি যে এরকমও দেখা গেছে যে জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেনে ওরা এইখান থেকে কোয়েশ্চেন দিছে, মানে এটা কিন্তু অলরেডি কোয়েশ্চেন আসছে অনেকবার, এরকম না যে এখনও আসে নাই, আমি মানে প্রেডিক্ট করতেছি যে আসতে পারে তোমাদেরকে, এরকম কিন্তু না। অলরেডি এই বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক ধর্ম থেকে কোয়েশ্চেন আসছে ভর্তি পরীক্ষাগুলোতে, বোর্ড এক্সামে আসে। তো ওই জায়গায় কয়েকটা বছর বিভিন্ন ভার্সিটিগুলোতে যেটা দেখা গেছে যে যে কোয়েশ্চেনটা আসছে সেই কোয়েশ্চেনটাতে বাংলা নাম না দিয়ে ইংলিশ নামটা দিছে, মানে আবদ্ধতা না দিয়ে ক্লোজার ওয়ার্ডটা দিচ্ছে। আর কয়েকটা বন্টনযোগ্যতা সহ আর যে প্রপার্টিসগুলো আছে সেগুলোর বাংলা টার্মটা না দিয়ে ইংলিশ টার্মটা ওরা অপশনে দিয়ে দিছে। তো হয়তো বা এটা মনে করতে পারে যে সহজ কোয়েশ্চেন, ইংলিশ নামটা দিয়ে দিই, হ্যাঁ, এরকমও মনে করে দিতে পারে। অথবা টিচাররা ইংলিশের সাথে তো বেশি অভ্যস্ত ইউনিভার্সিটিতে তো সিঙ্গেল কোনো বাংলা অক্ষর নাই, মানে বাংলা লেখার কোনো সুযোগ নেই পরীক্ষার হলে, কোনো কোয়েশ্চেন নেই, সব ইংলিশে পড়াশোনা। তো এই জন্য বাংলা মাধ্যম থেকে যারা ইংলিশ এই যে ভার্সিটিগুলোতে ভর্তি হয় তারা হচ্ছে ইনিশিয়ালি একটু কষ্ট হয় এই যে অ্যাডাপ্টেশনের জন্য এবং লেকচার বুঝার ক্ষেত্রেও, ওকে, বা প্র্যাকটিস করার জন্য একটু কষ্ট হয়। তো আস্তে আস্তে এটা কাভার আপে হয়ে যায়। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে একটা স্টুডেন্টকে পাবলিক ভার্সিটি বলো অথবা প্রাইভেট ভার্সিটি বলো, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা রেগুলার ভালো সাবজেক্টে এগুলো কেসে আমাদেরকে ইংলিশে ফুললি পড়তে হয়। ন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাপারটা একটু ভিন্ন, এটা একটা ব্যাপার। আচ্ছা, ওকে, সো এবার দেখো ক্লোজার বা আবদ্ধতা। সো ক্লোজার বা আবদ্ধতা এটা কনসেপ্টটা কি আমি লিখে দিই, a, b বিলংস টু রিয়েল নাম্বার, এর জন্যে এর যোগফল এবং গুণফল রিয়েল নাম্বার হবে, জন্যে রিয়েল নাম্বার হবে, এবং এ বি মানে এ এবং বি বোথ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে তাদের যোগফলও বাস্তব সংখ্যা হবে, গুণফলও বাস্তব সংখ্যা হবে। এটার যোগফলকে বলে যোগের আবদ্ধতা, গুণফলকে বলে গুণের আবদ্ধতা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ডাটা। আচ্ছা, এগুলোকে এমসিকিউ দেয়। ও আচ্ছা, ওকে, তারপর হচ্ছে 2 নম্বর বিনিময়যোগ্যতা। এক্সাম্পলগুলো একটু মনে রেখো, আর ইংলিশ টার্ম বাংলা টার্ম দুইটাই মনে রাখতে হবে। কমিউটিভিটি, হ্যাঁ, বিনিময়যোগ্যতা, এটার এক্সাম্পলটা খুব সহজ, একই কথা যে a, b বিলংস টু রিয়েল নাম্বার হলে যোগের বিনিময়যোগ্যতা a + b, এটাকে লেখা যাবে b + a, খুব সিম্পল জিনিস। আবার ab এটাকে লেখা যাবে ba। এমসিকিউতে কীভাবে দেয় যে ab = ba, এটা নিচে কোন শর্তকে সমর্থন করে, ক্লোজার, কমিউটিভিটি আর হচ্ছে কমিউটেটিভিটি, আর সাথে আরও যে দুইটা এক্সাম্পল বা কিছু কিছু কোয়েশ্চেনের 5টা অপশন থাকে, 5টা অপশনের 5টা এক্সাম্পল দিয়ে দিবে। তো সেটার ক্ষেত্রে এটা মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট। বিনিময়যোগ্যতা মনে থাকবে, কিন্তু ইংলিশ টার্মটা মনে না থাকলে আবার সমস্যা। ওকে, তারপর 3 নম্বর সংযোজনযোগ্যতা। এটা নিয়ে আমরা একটা প্র্যাকটিস শিট দিব আজকে। সংযোজনযোগ্যতা, অ্যাসোসিয়েটিভিটি। দেন এটা কি হবে, ABC সংযোজনযোগ্যতা এক্সাম্পল দেওয়ার জন্য 3টা লাগে, না খুব সিম্পল, খুবই সিম্পল। এটাকে এভাবে লেখা যায়, মানে ঘুরে ফিরে যে লাউ সেই কদু, আবার
এটাকে a ইন্টু বিসি এভাবে লেখা যায়, কিছুই না আহামরি, বুঝছো? আচ্ছা 4 নম্বর বন্টন যোগ্যতা। আমি চাই তুমি খাতা এখনই লিখে ফেলো, নাহলে এগুলো কিন্তু আমি বলি তো এগুলো সহজ, বোরিং, বাট পরীক্ষাটা আসে। একটা করে উদাহরণ, এই যে উদাহরণ যেগুলো দিচ্ছি সেগুলোই তো, এগুলো পরীক্ষা কিন্তু আসে। আর আমরা যখন এমসিকিউ দেখাবো, প্র্যাকটিস করবো, তখন তো তুমি পাবাই। ডিস্ট্রিবিউটিভিটি, বন্টন যোগ্যতা। A, B, C belongs to real number হলে AB plus AC অথবা B plus C of A, এভাবে হইলে BA plus C। ওকে, বন্টন যোগ্যতা। যে রিটেনে তো আগে কোশ্চেনে প্রুফও আসতো, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় একবার আসছিল লাস্ট 19-20 রিটেন পরীক্ষায়, খুব মানে এরকম ছোট একটা প্রুফ আসছিল, বুঝছো? যে প্রমাণ করো যে A প্লাস বি, হ্যাঁ মানে কি বলছিল এরকম, কোশ্চেনটা ছিল লাইক এরকম যে A প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু হচ্ছে এই যে AB প্লাস A প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু AB AC প্লাস BC, এটাই প্রমাণ করতে বলো। তো তখন কয়েকটা স্টেজে হচ্ছে ভাগ করে করে করা লাগে, বুঝছো? তো তোমরা তো দেখছো অঙ্কগুলো কম বেশি। আচ্ছা তারপর আমরা এটাকে একটু উপরে উঠে দিই, আমি এই পেজে এটা শেষ করবো, ঠিক আছে? একটু চাপাই দিব, এই পেজে এটা শেষ করবো। তোমরা, আমি আশাবাদী তুমি লিখে ফেলছো, আমি একটু আস্তে আস্তে লিখতেছি, কারণ যাতে আমার লেকচার কন্টেন্টের সাথে সাথে তোমার লেখা ঠিক মতো হয়ে যায়। আর এগুলো আমাদের ওয়েবে চলে যাবে, হ্যাঁ, তোমরা এটা খুব দ্রুতই পাবা। 5 নম্বর অভেদক, আইডেন্টিটি। অভেদক একটা হচ্ছে যোগের অভেদক আর একটা হচ্ছে গুণের অভেদক। সো যোগের অভেদক, এটা কি কনসেপ্টটা কি? অভেদকের কনসেপ্ট, যোগের অভেদক A+1, ওকে, A+1 না, A+0 বা 0+A ইকুয়াল টু A, 1 ইন্টু A বা A ইন্টু 1 ইকুয়াল টু 1। এটা হচ্ছে যোগের অভেদক, আর এটা হচ্ছে গুণের অভেদক। মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। যোগের অভেদক, গুণের অভেদক। 6 নম্বর বিপরীতক। ইনভার্স, ওকে। ফর্মুলার প্রমাণ পরীক্ষায় খুব একটা আসে না, তাও ঢাকা বিশ্ববিদ্যালয় একবার দিয়ে দিছিল। বিপরীতক, দ্যাট ইজ A ইন্টু 1/A বা 1/A ইন্টু A সমান 1। এটা হচ্ছে বিপরীতকের ব্যাখ্যা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, একটা এক্সাম্পল আছে। বিপরীতক তুমি হোপফুলি লিখে ফেলছো, তাই না? যারা লিখে ফেলছো তারা গেইনার আর কি, মূলত যারা লেখনায় অলসতা করতেছো তারা তো আবার লিখতে হবে, সময় নষ্ট হবে বাসায়। অনন্যতা, ইউনিকনেস। অনন্যতা, ইউনিকনেস। সো এটা কি? যে A ইকুয়াল টু বি, C ইকুয়াল টু ডি হলে A প্লাস সি বি প্লাস ডি হবে। সিম্পল একটা কথা, এটাকে অনন্যতা বা ইউনিকনেস বলে নামকরণ করে দিচ্ছে। এগুলো করে করে ম্যাথমেটিশিয়ান বা সায়েন্টিস্ট হয়ে গেছিলো, গণিতবিদ হয়ে গেছিলো। অথচ এগুলো কিন্তু তুমি আমি করতে পারতাম, তাই না? সুযোগ পাইলে মানে আমরা গণিতবিদ হতে পারতাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু আনমিউট করো, বলো, আনমিউট বা রিজন করো।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে যোগের সাথে গুণের অন্যতা, এসি ইকুয়াল টু বিডি। মানে অন্যতার কনসেপ্টটা কি, যে উভয় পাশে একই রাশি তুমি যোগ করলা অথবা গুণ করলা, হ্যাঁ, এটাকে আমরা অন্যতা বলতে পারি, ওকে, বা এটাকে অনন্যতা বলা হয়, ইউনিকনেস বলা হয়। আচ্ছা, সৌরভ রিভিশন করেছো, হ্যাঁ সৌরভ বলো। স্যার বলো 7 নম্বর ইউনিকনেস। 7 নম্বর ইংলিশ টার্ম, যে 7 নম্বর ইংলিশ টার্ম হচ্ছে ইউনিকনেস। হ্যাঁ বলো। স্যার বলেছিলেন যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রমাণ আসছে সূত্রের, যে সাপোজ ধরেন না স্যার আপনার 4 নাম্বার সূত্রটা এগুলোর প্রমাণ, এটা প্রমাণ কোনগুলো আসে আছে দেখ, আমি দেখাবো। প্রমাণে কয়েকটা আসে, এটা হচ্ছে ওই যে তোমাদের বইতে উদাহরণ পাঠে কয়েকটা প্রমাণ দেওয়া আছে না, যেগুলো বোর্ড এক্সামের জন্য পড়তে হইতো। তো ওগুলো তো আসলে মুখস্থ প্রমাণ না, তুমি তো মুখস্থ করে এটা মনে থাকবে না। তো এটা তুমি জাস্ট এই জিনিসগুলো যদি মুখস্থ থাকে, হ্যাঁ, যে কোনটা সমান কি, তো তখন ওইটাকে তুমি নিজে নিজেই একটা লাইনকে, যে তুমি 2-এর সাথে 5 যোগ করলে 7 হয়, এই লাইনটাকে তুমি 3-4 লাইনের মাধ্যমে অঙ্কটা করে আসতে হবে। সো মূল কাজ হচ্ছে ওইটা, কয়েকটা স্টেপ, 3-4 লাইন 5 লাইনের মধ্যে মানে ভেঙে ভেঙে একটু করে চিন্তা করে 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 আসতে হয়, তাই না? যে a প্লাস বি, ওকে, এর থেকে সি, মানে এরকম করে, তো কী বলে এক্সাম্পলটা, হ্যাঁ, যে a প্লাস বি প্লাস সি মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি। ওকে, ধরো এক্সাম্পল দিলাম এটা, যে a প্লাস বি প্লাস সি মাইনাস সি ইকুয়াল টু a প্লাস বি, এটাকে প্রমাণ করতে বললো। তো তখন হচ্ছে এই জিনিসটাকেই তুমি 3-4 লাইনের মাধ্যমে একবার হচ্ছে বন্টন যোগ্যতা, তারপর ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে এই করবা সেই করবা, এরকম করে 3-4 লাইনের মাধ্যমে এবং সাথে সাইড নোট দিয়ে লিখে আসবা। অ্যান্ড এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে। ওকে, তো সেটা তুমি বইয়ের উদাহরণটা দেখো, একটু বোরিং একটা পার্ট, খুবই বোরিং, বাট তুমি নিজে পারবা, একেবারে কষ্ট হবে না, বুঝতে পারছো? চেক করো নিজে নিজে। যদি ধরেন স্যার আমার মাথার মধ্যে কিছু আসতো না, তো মাথার মধ্যে না আসলে মার্কস পাবা না, আন্দাজে করে মাথার মধ্যে না আসলে কিছুই পারবো না, এই ইকুয়াল টু 1 ধরে করা যাবে না। এটা যে অঙ্কগুলো যে নিয়মে আছে সেই নিয়মে করতে হবে, ওকে, কারণ মন গড়া ক্যালকুলেশন করলে কখনোই নাম্বার পাবা না। আবার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আরেকটা ইস্যু, যারা হচ্ছে শর্ট ওয়েতে অঙ্ক করার ট্রাই করবা, ভুলেও মার্কস পাবা না, মনে রেখে দাও, ওকে। হয়তো আমি রিসেন্টলি শুনেছি কয়েকটা জায়গায়, এবং উদ্ভাসও এরকম যেটা করছে, যে কয়েকটা ভাইয়া এরকম শর্ট ওয়েতে বড় বড় ম্যাথ করা দিচ্ছে। এখন শর্ট ওয়েটা অ্যাকচুয়ালি ভুলেও মার্কস দিবে না ভর্তি পরীক্ষায়। তুমি নিজে চিন্তা করো যে একটা অঙ্ক, দ্বিপদীর একটা অঙ্ক, হ্যাঁ, একটা প্রমাণ টাইপের একটা অঙ্ক, বা বহুপদী একটা বড় অঙ্ক, যেটা 10 মার্কের কোয়েশ্চেন, সেটা তুমি শর্ট ওয়েতে, হ্যাঁ, 4 লাইনে করে আসলা, বাট অঙ্করে 10 মার্ক, 10 মার্কে তুমি নিজেও যদি টিচার হও, তুমি নিজে তো এখানে মার্কস 10-এ 10 দিবা না, স্বাভাবিক কথা। সো রিটেনের এক্সামের জন্যে ভ্যালিড রুলস, যেটা তুমি একাডেমিকে শিখছো, বা মূলত যে রুলস, সেই রুলসই বা সেই প্যাটার্ন ফলো করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সেম কথা, বুয়েটের জন্য সেম কথা, বা এনি আদার রিটেন এক্সামের জন্য সেম কথা। তুমি তাহলে এখানে অল্প সময় কীভাবে করবো, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, অল্প স্পেসে কীভাবে করবো। এটার যে কথাটা, সেটা হচ্ছে তোমাকে একটা অঙ্ক প্র্যাকটিস করতে করতে এই লেভেলে তোমার হচ্ছে ডেভেলপমেন্ট বা অ্যাকুরেসি নিয়ে যেতে হবে, যে তুমি ওই অঙ্কটা করার সময় মাঝখান থেকে 1 লাইন 2 লাইন করে করে স্কিপ করতে পারলা। বাট নিয়ম কিন্তু মূল নিয়মেই যাবে, কিন্তু তুমি ওই মাঝখানে বেসিক 2-একটা লাইন আমরা এরকম লিখি না, যে স্কিপ করা যায়, সো ওই 2-একটা লাইন যে ক্যালকুলেশনের মাথায় মাথায় মনে মনে করে স্কিপ করে লিখে ফেললা, এটা তুমি করতে পারবা। বাট তুমি ভ্যালিড নিয়মে, যেগুলো আমরা একাডেমিকে শেখাচ্ছি, ওই নিয়মে তুমি যদি রিটার্ন করতে না পারো বা রিটার্ন না করো, তুমি তো নাম্বার পাবা না, এটা কনফার্ম। রিটার্নে ভুলেও নাম্বার দেবে না। সো শর্ট ওয়েতে বা আদার্স কোনো শর্টকাট স্ট্র্যাটেজিতে তুমি অঙ্ক করে গেলে কিন্তু রিটার্নে নাম্বার পাবে না। এটা এমসিকিউর জন্য অ্যাপ্লিকেবল, ওগুলোকে আমরা শর্টকাট বলি, নট শর্ট ওয়ে। হয়তো শর্ট ওয়ে বলে কয়েকটা জায়গায় চালাচ্ছে, বাট ওগুলা শর্টকাট ওয়ে বলা হয়, যে এগুলা এমসিকিউর জন্য ভ্যালিড, নট রিটার্ন। তো রিটার্নের ক্ষেত্রে কিন্তু খুব সেন্সিটিভলি বোর্ডের জন্য যেভাবে করেছো ওইভাবেই তোমাকে, মানে ওই রুলসটা ফলো করে। এখন একটা অঙ্ক তো অনেক নিয়মে করা যায়, বাট নিয়মটা ভ্যালিড হইতে হবে, ওকে, এবং স্পেসিফিক ঠিক নিয়ম হইতে হবে। আর কিন্তু ওই নিয়মটা কিন্তু শর্টকাট ওয়ের মতো বা শর্ট ওয়ে যুক্ত কোনো নিয়ম হওয়া যাবে না, এগুলো কিন্তু বোঝার ব্যাপার, বুঝছো? সো যারা এই জন্যে হচ্ছে কিছু জায়গায় আমি অপিনিয়নটা পেয়েছিলাম, এখন ওই জায়গাগুলোতে এই জন্য বললাম যে ভুলেও এই কাজগুলো করতে যেও না, কারণ তুমি নিজে এখানে পস্তাবা ভর্তি পরীক্ষা হলে। আর আরেকটা ইস্যু যেটা, সেটা হচ্ছে যেমন ধরো, যেটা তোমরা অনেকেই কম বুঝো, যে বিভিন্ন বড় বড় কোচিংগুলো থেকে কিন্তু কী হয়, যে প্রচুর স্টুডেন্টস চান্স পায়, বলতে ওরা কিন্তু চান্স পাওয়ানোর প্রতি কনসার্ন না, এমনি চান্স পাবে। যারা বইয়ের টপ লেভেলে করে, তা মানে র্যাঙ্ক করে, এরা ওই বড় একটা কোচিংয়ে ক্লাস করার জন্যে বইয়ের টপ র্যাঙ্ক করতে পারছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ র্যাঙ্ক করতে পারছে। এইটা কিন্তু ভুলেও না। ওরা যে কাজটা করে, বা ওদেরকে যে কাজটা অ্যাকচুয়ালি করা হয়, যে বাসায় ঠিকঠাক মতো পড়ে, বাসায় একজন টিচার থাকে যেখান থেকে মূলত এই যে প্রবলেমগুলো কম বেশি আছে এগুলো সলভ করে নেয়, অথবা প্রাইভেট ব্যাচে পড়ে। আদারওয়াইজ হচ্ছে শুধু কোচিং নির্ভর হয়ে
আর কোনো জায়গা থেকে কোনো হেল্প না নিয়ে বইটা টপ র্যাঙ্ক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ র্যাঙ্ক করে ফেললো, এটা কোয়াইট ইম্পসিবল। কেন ইম্পসিবল বলো? তার কারণ হচ্ছে অনেক প্রবলেম এরকম অ্যারাইজ করে, অনেক প্রবলেম নতুন করে অ্যারাইজ করবে, প্র্যাকটিস করতে যত যাবে ততই অ্যারাইজ করবে, সেগুলো সে সলভ করবে কোন জায়গা থেকে? তোমার তো ওইখানে তোমরা যারা ক্লাস করতেছো দেখতেছো যে একটা অধ্যায়ের উপর যে কোচিংগুলোতে একটা ক্লাস নিয়ে মোটামুটি শেষ করে দিচ্ছে, যেখানে ভুলো এত কন্টেন্ট পড়াচ্ছে না যত কন্টেন্ট আমরা তোমাদেরকে পড়াচ্ছি, না আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে যত কন্টেন্ট পড়ানোর সুযোগ পাওয়া যায়, ওখানে আসলে সুযোগ পাওয়া যায় না। সো সেই জায়গায় তাহলে কী হবে? তো ওই একটা জায়গায় আসলে পারফেকশন লেভেল এভাবে আসে, প্রাইভেট ব্যাচগুলো পড়ে পড়ে স্টুডেন্টসরা প্রতি বছর এটা কাভার আপ করে, বাসায় হয় টিচার রাখে, শিওর থাকে এটা কনফার্ম যতগুলো স্টুডেন্ট যে টপ লেভেলে র্যাঙ্ক পাইছে প্রত্যেকেরই বাসায় কম বেশি হয় টিচার ছিল, আর না হলে কোনো ভাইয়ের প্রাইভেট ব্যাচে পড়ে এই কন্টেন্টগুলো সে আলাদা করে সলভ করে নিয়েছিল। কারণ সলভ না করলে কখনোই সম্ভব হয় না। আমি নিজেও যখন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিয়েছিলাম আমারও সেম সিনারিও ছিল, কোচিংয়ে গেছিলাম, কোচিংয়ে যাওয়ার পর অনেক প্রবলেম কম বেশি জমতো, তো ওগুলো হচ্ছে আরেকটা ভাইয়ের সাথে হচ্ছে পরিচিত ছিল, আমাদের নরডেমের ছিল যিনি বুয়েটে পড়তো তখন, তো পরিচিত ছিল বলে বাসাও কাছাকাছি ছিল, ওনার কাছে গিয়ে এই বাকি প্রবলেমসগুলো যেগুলোতে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম, করতে আটকে যাচ্ছিলাম, এগুলো আমি সলভ করে নিয়েছিলাম। কারণ সলভ করাটা ইম্পর্টেন্ট, কারণ সলভ তো তুমি নিজে করতে পারবে না, বাট এটা কেউ নিজে করার তো ডিফিকাল্ট, ওই পরিমাণ সময়ও কিন্তু নাই, সো তার জন্য তো টিচার লাগবে। সো এই হচ্ছে ফ্যাক্টর। তো ওই জন্য বললাম যে হচ্ছে তোমরা তাও এখানে তাহলে যাই কেন, যাই হচ্ছে একটা ট্রেন্ডে যে সবাই যাচ্ছে আমি যাচ্ছি এরকম, বাট মূল লার্নিংটা তো আমাদের এখানে থাকে বা ব্যাচগুলোতে থাকে, ঠিক আছে? তো ওই জন্য রিটেনের ক্ষেত্রে সামারি কথা হচ্ছে, আচ্ছা আফিফ হাসান খান বলছো উদ্ভাস অপেক্ষায় অপার চিন্ময় ভাইয়ার বুয়েট ফিজিক্স কোর্সটা ভালো হবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি ভালো হবে। আমাদের এখানে বুয়েট যে ফিজিক্স যে আমাদের ম্যাথ কোর্সের সাথে তুমি যদি অপারের যে ফিজিক্স কোর্স, তারপর হচ্ছে জাহিদ স্যারের কেমিস্ট্রি কোর্স, এই দুইটা কোর্সে থাকো, তোমার আলাদা করে কিছুই লাগবে না, আলাদা করে কোনো কোচিংয়ে যাওয়া লাগবেও না, এবং এখানে টাকা পয়সা খরচ করা লাগবে না স্পেসিফিক। কারণ তুমি যারা ক্লাস করতেছে আমাদের এখানে কমনলি তারা এটা জানে অলরেডি যে হচ্ছে ওইখান থেকে এখানে ক্লাস কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই বেশি, এবং সার্ভিসও বেশি, এবং কন্টেন্টও বেশি। সেক্ষেত্রে তুমি ভালো করবে কারা, আগায় যাবে কারা, বুঝতে পারছি বলো? সো এটা ডেফিনেটলি মানে একদম স্পেসিফিক কথা, আলাদা করে কোথাও পড়াই লাগবে না, অ্যান্ড একদম গ্যারান্টেড পয়েন্ট আর কি। অপর চিন্ময় ওদের কোর্স বা জাহিদ স্যারের কোর্স একই কথা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলাইয়ানোভাবে পড়ো, যারা এখনও শুরু করো নাই বা এখনও পড়তেছো না, হ্যাঁ, বা ভাইস ভার্সা পড়ো নাই, তারা এগুলোতে জয়েন করে ফেলো। আলাদা কোনো স্যারদের গ্রুপে যাওয়াটা ঠিক হবে না, বা অন্য কোনো স্যারদের মেনটেন্যান্স প্যাটার্নে যাওয়া ঠিক হবে না, কারণ আমি জানি যে জাহিদ স্যারের কন্টেন্টগুলো কীরকম, এবং হচ্ছে ওইখান থেকে কোয়েশ্চেন কমন আসার প্রবাবিলিটি কীরকম, এবং চিন্ময়ের কন্টেন্ট বা অপারের কন্টেন্ট কীরকম, আবার সেইমভাবে ওরাও জানে যে আমাদের কন্টেন্টগুলোতে অ্যাকচুয়ালি কী পড়ানো কম বেশি হয়। সো এখান থেকে স্টুডেন্টসরা যা পড়বে এর বাইরে কিছু লাগবে না ভর্তি পরীক্ষায়। আমরা তিনজনই আমাদের এই কন্টেন্টগুলোর পিছিয়ে এই অপিনিয়নগুলো জানি, ব্যাপারগুলো জানি, এই জন্যে আমরা কনফিডেন্টলি হচ্ছে এই অপিনিয়নটা দিতে পারি যে অপার চিন্ময় ওরাও কিন্তু একভাবে হচ্ছে বলে, অ্যান্ড অপার কিন্তু বেশি বলে, অপার জানে বা জাহিদ স্যারও বলে, আমিও তোমাদেরকে বলতেছি, কারণ এটা আমরা মানে একদম ভ্যালিড ব্যাপার, যেটা আমাদের কাছে সিউরিটি আছে। কিন্তু অন্য কোনো জায়গার কেমিস্ট্রি কোর্স, অন্য কোনো জায়গার ফিজিক্স কোর্স, হ্যাঁ, বা অন্য কোনো জায়গার ম্যাথ কোর্স, এটা কিন্তু আমিও বলতে পারবো না, ওরা বলতে পারবে না, বা ওরা কনফিডেন্ট হবে না, স্বাভাবিক কথা। তো কনফিডেন্স খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টটা আসলে ফাইজলামির জায়গা না বা মজা করার জায়গা না, সিরিয়াসনেস কম থাকার কোনো সুযোগ নেই, এটাকে ম্যাক্স সিরিয়াস থাকতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। বুঝছো ব্যাপারটা? এখন এই হচ্ছে অপিনিয়ন। সো একটু ভালো করে পড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং প্রিপারেশনগুলো রাখো। আমাদের তো যে সার্ভিস প্যাটার্নে অ্যাড করেছি যথেষ্ট সুন্দর হয়ে যাবে এখন, এই যে গোছানো আকারে আরও সাজানো গোছানো থাকবে, ওই ব্যাপারটা যখন যেহেতু হয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ, সো হোপফুলি চমৎকার কিছু হবে। আচ্ছা, ওকে, আর কার কোনো কোয়েশ্চেন আছে? অয়ন রিজেন করে রেখেছো, অয়ন কোনো কোয়েশ্চেন আছে বলো? ভাইয়া বন্টন বিধির ক্ষেত্রে যোগের বন্টন বিধি এন্ড গুণের বন্টন বিধিটা বুঝিয়ে দেন। বন্টন বিধি, হ্যাঁ, বন্টন যোগ্যতা, আচ্ছা গুণেরটা লিখি নাই। আচ্ছা দেখো, বন্টন যোগ্যতা দেখো, এই যে এটা তো কিছু না, তো 4 নম্বরটা বলতেছো নাকি অয়ন? পয়েন্ট নাম্বার 4 বলতেছো? তো 4 হচ্ছে এটা কিছু না, তো জাস্ট হচ্ছে যে যেটা আগে আছে সেটা আগে যাবে আর কি, এরকম মানে এই যে এর সাথে বি গুণ হয়েছে এ বি, এর সাথে সি গুণ হয়েছে এ সি, আবার বি এর সাথে এ গুণ হয়েছে বি এ। এখানে তো যোগের বন্টন বা গুণের বন্টন তো বলি নাই, কখন বলছি? বন্টনের যোগের গুণের কেস নাই, বন্টনের ওটা নাই, বন্টনের যোগ গুণ নাই, বন্টনে তো একই একটা স্টেটমেন্ট একটাই, বুঝছো? বন্টনের যোগ গুণ কই, তোমার অনন্যাতে হচ্ছে তো যোগ গুণ আসছে, বিপরীতকে যোগের কেস কই বলো? আচ্ছা বিপরীতকে যোগের কেস আছে তো, লিখিনি কেন?
বিপরীতক এ প্লাস মাইনাস এ বা মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু 0। হ্যাঁ ঠিক আছে, গুণের বিপরীতকের মান 1, যোগের বিপরীতকের মান 0। সবগুলোতেই তো যোগ এবং গুণ আছে। হ্যাঁ সবগুলো। এখন বন্টনের ক্ষেত্রে যোগ আর গুণ বলতে এখন ওইটা তুমি এই যে এরকম কিছু একটা করা যেত সংযোজনের কেস, কিন্তু যেটা সংযোজনের জন্য অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, এই যে এ বি ইন্টু সি, এ ইন্টু বি সি একটা বন্টন হয়ে গেল, তাই না? এটা বলতে পারো এসে এ ইন্টু বি সি, ডিরেক্ট গুণেরটা যদি করি, আর এটা যদি যোগেরটা করো। বাট ওইটা ইউজ হয় না, মানে বন্টনের ক্ষেত্রে আমি গুণের আলাদা করে এটাতে পাচ্ছিলাম না। আর দেখতে পারো, বই দেখতে পারো, ঠিক আছে, যে আলাদা করে কোনো এক্সাম্পল দিয়ে রাখছে কিনা, বুঝছো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে। আমাদের আচ্ছা আচ্ছা ডিসকাশন গ্রুপ নিয়ে আমি বলবো না গ্রুপে আবার। ওকে, আর তোমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ বা যে টেলিগ্রামটা, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামটা আমি তোমাদের হয়তো নতুন করে ইলাস্ট্রেট করবো। হ্যাঁ, টেলিগ্রামটা ভালো দেখছিলাম, মেডিকেল কোচিংগুলো তো যারা মেডিকেল কোচিংয়ে আছে মানে ক্লাস করে তারা বেশ টেলিগ্রামে খুব কমফোর্ট জোনে আসতে দেখলাম, মানে টেলিগ্রাম খুব ইউজ করে মেডিকেল কোচিংগুলো। আর হচ্ছে টেলিগ্রামে কিছু বাড়তি সুবিধা আছে, এবং আমি দেখি তোমাদের জন্য টেলিগ্রামটা আমি নতুন করে ইলাস্ট্রেট করব। এখন ওয়েব অ্যাপটা হয়ে গেলে হয়তো ওইখানে হয়ে যায়। হ্যাঁ, মানে অয়ন যেটা বলছো টেলিগ্রাম ভালো, কিন্তু অনেক মেসেজ দেয় যেটা বিরক্তি লাগে। এটা হচ্ছে এই সমস্যাটা মেসেঞ্জারও আছে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব জায়গায় আসলে, যেটার জন্য আমরা ওই মেসেঞ্জার গ্রুপগুলোতে আমরা একটু প্যারা খাই বা অপছন্দ করি আমি, যা সময় নষ্ট, মানে কাজের থেকে অকাজ বেশি হয় এরকম আর কি। যে কী হয়, একজন একটা মেসেজ দিল, নোটিফিকেশান আসলো, আবার দেখতে হইলো, সেই করে অনেক সময় নষ্ট হয়ে যায়। সো এই জন্য ওই মেসেঞ্জার টেলিগ্রাম বা আদার্স জিনিসগুলোতে আমরা একটু কম যাচ্ছিলাম, মেসেজিং যে অ্যাপগুলো আছে। বাট ফাস্ট কমিউনিকেশনের জন্য, ইনফরমেশনের জন্য ওটা দরকার আছে, কিন্তু ওই রেস্ট্রিকশন দিয়ে থাকা লাগবে আর কি, যে কোনো কমেন্ট করা যাবে না। ওকে, আর ডিসকাশন গ্রুপ তো আমরা করে দিচ্ছি, বা যেখানে প্রবলেমগুলো করতে পারবো, সলভ করতে পারবো, এরকম একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা, সাইমা বলতেছ মেডিকেল কোচিংয়ে ভর্তি হয়েছো, বড় একটা কোচিংয়ে, বাট বাসায় কোনো টিচার নিবে কিনা, ভুলেও নেওয়া দরকার নেই। মেডিকেল কোচিংয়ের ব্যাপারটা আমি একটু বলি। মেডিকেল কোচিংয়ে যারা ক্লাস করে, মানে কোচিংয়ের জন্য প্রিপারেশান নিতে চায়, আমার অপিনিয়ন হচ্ছে স্পেসিফিক কোচিংটা শুধু ফলো করা। কারণ মেডিকেলের জন্য কিন্তু অ্যাডভান্স কন্টেন্ট লাগে না, ওইটা লাগে ভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ইঞ্জিনিয়ারিং একটু বেশি লাগে। সো মেডিকেলের ক্ষেত্রে কিন্তু ভুলেও অন্য কোনো জায়গায় না, একটা জায়গায় শুধু পড়ো, আর লাস্টে গিয়ে দরকার হলে আরেকটা জায়গায় আরেকটা কোচিংয়ে হচ্ছে কী দিয়ে নাও, এক্সাম দিয়ে নাও। হ্যাঁ, লাস্টে গিয়ে, একদম লাস্টে গিয়ে, যে ধরো যে তুমি রেটিনাতে কোচিং করলা, মেডিকোতে এক্সাম ব্যাচেও লাস্টের মডেল টেস্টগুলো দিয়ে রাখলা, বা মেডিকোতে ভর্তি হইলা, রেটিনাতে এক্সামগুলো দিয়ে রাখলা। এটা কমনলি করে স্টুডেন্টসরা। হ্যাঁ, যে শেষের দিয়ে কিন্তু দুইটা কোচিং মেনটেন করতে যাও না। আর মেডিকেলের প্রিপারেশনটাই এরকম যে বাসায় জিনিসগুলো ভালোভাবে পড়তে হয়, তাই না, মানে মুখস্থ করতে হয় ধরে লাইন বাই লাইন। সো ওইটার ক্ষেত্রে কিন্তু বুঝাবুঝির বেশি জায়গার, যতটুকু ভাইয়েরা বুঝিয়ে দেয় ক্লাসে, যতটুকু যেভাবে করে ওইটা করে নিলা, করে হচ্ছে ভালোভাবে জিনিসগুলো মনে রাখার জন্য মাথায় সেট করলা। হ্যাঁ, তো এটা হচ্ছে মেডিকেল কোচিংয়ের জন্য। বাট মেডিকেলের জন্য কোচিংয়ের জন্য বাসায় টিচার নিয়ে পড়লে এটা আসলে ইফেক্টিভনেস কমে আসবে এবং বেশি ভালো হবে না। আচ্ছা, আচ্ছা, আর ফিরিতে ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আমরা এবার কন্টেন্টে আসি। দেখো, এই দুইটা কথা গেলো, এখন আমরা পরম মানের কন্টেন্টে আসি। পরম মান আমাদের কিন্তু বাস্তব সংখ্যার পার্ট অলমোস্ট শেষ, অসমতার পার্টে ঢুকতেছি। বাস্তব সংখ্যার পার্ট অলমোস্ট শেষ, অসমতার পার্টে ঢুকতেছি। ওকে, সো পরম মানের কেস যেটা, হ্যাঁ, পরম মানে মডুলাস অফ এক্স ইকুয়াল টু -6 যখন x আর প্লাস x greater than 0, মডুলাস অফ এক্স এর তিনটা কেস, এটা আমরা সবাই জানি এবং এটা কমনলি ইউজড হবে।
ওকে, তো এখন এই জায়গায় আমাদের আরেকটা জিনিস লাগবে পরম মানের পরে ব্যবধি, অ্যান্ড ব্যবধির পরে আমরা অসমতার কিছু বেসিক কন্ডিশন আমরা দেখব, যেগুলো একটু মুখস্থ করতে হবে কয়েকটা জিনিস। হ্যাঁ, একদম বুঝাবুঝির বেশি দরকার না, ডিরেক্ট মুখস্থ করার ট্রাই করবো, মনে মনে সেট করে, সেটা আমি একটু পরে লিখে দিব পিসগুলো। তো ব্যবধি পার্টটা বোঝার ব্যাপার। ব্যবধি প্রথমে হচ্ছে বদ্ধ ব্যবধি। ব্যবধির অ্যাপ্লিকেশন কিন্তু অনেক লাগবে, একটু ক্লিয়ার করে নাও ফুল বেসিকটা। বদ্ধ ব্যবধি লাইক -2 লেস দ্যান x লেস দ্যান 10, এটা কীরকম সংখ্যা রেখা, কীরকম অসমতা -2 ধর 10, এটা মানে কি, ওই যে -2 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা, তাই না? -2 থেকে 10 পর্যন্ত, তাই তো? এখন এই যে -2 থেকে 10 আর -2 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা, ওকে, এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা আরও সিম্পলি এক্সপ্রেস করছে জাস্ট এইভাবে, আর এটাকে বলে বদ্ধ ব্যবধি। সবাই জানো কম বেশি, তারপরে বলে দিচ্ছি, এটাকে বলে বদ্ধ ব্যবধি। আর -2 থেকে 10 যেটা অসমতার কেসে এটা ইন্ডিকেট করে, সংখ্যা রেখার কেসে এটা ইন্ডিকেট করে, এবং সেটাকে আমরা ছোট্ট একটা জিনিসের মাধ্যমে এভাবে ইন্ডিকেট করতেছি, নাম হচ্ছে বদ্ধ ব্যবধি বা ক্লোজড ইন্টারভাল। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ডলি মুক্ত ব্যবধি। লাইক -2, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো তো? -2, এটা হচ্ছে 0, এখানে কিন্তু -2 and 10 বাই ইটসেলফ এটা কিন্তু 9, নিজেটা কিন্তু এখানে 9। ওকে, সো এইটা এবং এই জিনিসটাকে এক্সপ্রেস করে জাস্ট উল্টা থার্ড ব্র্যাকেট দ্বারা অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, এটার নাম হচ্ছে ক্লোজড ইন্টারভাল। মুক্ত মানে ওপেন ইন্টারভাল। মুক্ত ব্যবধি, বদ্ধ ব্যবধি, মুক্ত ব্যবধি। তারপর এরপরে কেসটা দেখো, বদ্ধ মুক্ত। আমি আশা করি দুটো জিনিস বুঝাতে পারলাম, তাই না? বদ্ধ মুক্ত। এখন তুমি দেখো 3 নম্বর কেসটা দেখো, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কেস দেখলে এটা কেস শেষ। 3 নম্বর কেস ধরো -2 আছে, 9 কিন্তু 10 আছে, ওপেন ক্লোজড ইন্টারভাল, যেটাকে এক্সপ্রেস করবে কীভাবে বলো তো? -2 10 অথবা এভাবে। 4 নম্বর -2 আছে কিন্তু 10 নাই, তাহলে -2 10 বা 5 নম্বর। ওকে, 3 4 গেল। 5 নম্বর দেখো, x গ্রেটার দেন ইকুয়াল টু 2, এটা মানে কি? 0 2 2 তো দেখো বদ্ধ কেস, তার থেকে বড় হইতে, কত বড় হইতে পারবে? প্লাস ইনফিনিটি। দেন এটাকে ইন্ডিকেট করে হবে 2 লেস দেন x লেস দেন ইনফিনিটি। 2 তো আছে এখানে, এটা অনেকে এটা বুঝে না, বুঝে রেখো। হ্যাঁ, ওকে, দেন এটাকে মানে এটা, তার মানে এটা মনে হচ্ছে এটা 2, ইনফিনিটি, 2, ইনফিনিটি, এইটুকু। ঠিক আছে, মানে এই কথা আর এই কথা সেম। ওকে, সো এটা তো লিখছি জাস্ট তোমার বোঝার জন্য। সো 6 নম্বর দেখো, যদি বলতো x গ্রেটার দেন 2, দ্যাট মিনস 2, ইনফিনিটি। আচ্ছা, অসীমে কখনো পৌঁছাতে পারি না বলে অসীমটা সবসময় মুক্ত হবে, ঠিক আছে? বা 2, ইনফিনিটি এভাবে দেখায়। অসীমে কখনো পৌঁছাতে পারি না বলে অসীমের কেসে সবসময় মুক্ত হবে। সেমভাবে লেস দেন -2, এটার মানে কি দেখো? 0 -2 থেকে এদিকে মাইনাস ইনফিনিটি, তার মানে -ইনফিনিটি, -2 লেস দেন ইকুয়াল টু -2, তার মানে -ইনফিনিটি, -2, এটা এখানে ক্লোজড। ওকে, আচ্ছা, শেষ। এই 8টা মনে রাখলে ওকে মোটামুটি। দেখো কোনো সমস্যা থাকলে একটু রেজ হ্যান্ড করো।
কোনো সমস্যা থাকলে একটু রেজ হ্যান্ড করো, না থাকলে একটু ছোটো ছোটো করে লিখে নাও তাড়াতাড়ি, না থাকলে লিখে নাও দ্রুত। ক্লিয়ার? সৌরভ রেথন করেছো, সৌরভ বলো। স্যার আগের স্লাইডটাতে অন্যতার ক্ষেত্রে অন্যতার ক্ষেত্রে স্যার বইয়ে একটা লাইন লিখছে যে যোগ বিয়োগ গুণ ও ভাগের প্রক্রিয়ায় মূলদ সংখ্যার সেট আবদ্ধ কিন্তু অমূলদ সংখ্যার সেট আবদ্ধ নয়। স্যার এটা দ্বারা কি বলেছে? আচ্ছা, অন্যতার ক্ষেত্রে কি হয় যে আসলে আমাদের বেসিকটা যে জায়গায় যে তোমার ওই লাইনটা এভাবে ব্যাখ্যা দিয়ে দেওয়া যায় যে দুইটা আলাদা আলাদা করে সংখ্যা, মানে অন্যতার এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যে একটা ইকুয়েশনে বাম পাশ এবং ডান পাশ উভয় পাশে যদি নির্দিষ্ট পরিমাণ সংখ্যা যোগ করা হয় তাহলে বা গুণ করা হয় তাহলে শর্তে কোনো চেঞ্জ হয় না। ওকে, কোনো একটা ইকুয়েশন লাইক তুমি এখানে এই যে a ইকুয়াল টু বি, এই ইকুয়েশনে সি এবং ডি বোথ ভ্যালু সমান, সো দুই পাশেই তুমি একই সংখ্যা যোগ করছো অথবা গুণ করছো, লজিক সেম থাকবে, মানে কোনো চেঞ্জ আসবে না শর্তে। ওই কথাটাই ওইখানে হচ্ছে আবদ্ধতার কেসটাতে ওই কথাটা এখানে বলছে। আবদ্ধতার কেসে এই যে আমাদের বিলংস টু রিয়েল নাম্বার হলে আমাদের এই জিনিসটা এভাবে আসে। আর একটু চিন্তা করো দেখবা যে অ্যান্সারটা পেয়ে যাবে, মানে অনন্যতার ব্যাস। বলো স্যার এটা কি শুধু মূলদ সংখ্যা সেটার ক্ষেত্রে আবদ্ধ কিন্তু অমূলদের ক্ষেত্রে আবদ্ধ না? আচ্ছা, অমূলদের ক্ষেত্রে যে আমাদের কি হয়, অমূলদের ক্ষেত্রে যোগের কেসে অমূলদের ক্ষেত্রে আবদ্ধতা হবে না কেন? স্যার লেখছে যে যোগ বিয়োগ গুণ ও ভাগের প্রক্রিয়ায় মূলদ সংখ্যা সেট আবদ্ধ কিন্তু অমূলদ সংখ্যা আবদ্ধ নয় সংখ্যা সেট। সেটা স্যারের বই কেতাবুদ্দিন স্যারের বই। অন্যথা মূলদ সংখ্যার সেটের ক্ষেত্রে আবদ্ধ হবে না। আচ্ছা আচ্ছা, আমার একটু দেখতে হবে না, দেখি লাইনটা আসলে কী লিখছে কেতাব স্যারের বইতে। ফুললি লাইনটা না বুঝলে বলা যাবে না, বলতে পারছি না। আচ্ছা, তারপর ওকে, হ্যাঁ, অসীম ব্যবধি হচ্ছে একটা মুক্ত ব্যবধি, ঠিক আছে। হ্যাঁ, অসীম ব্যবধিটা হবে অবশ্যই সবসময় মুক্ত হবে অসীমটা, ঠিক আছে। তারপর ওকে, হ্যাঁ, তাহলে এটুকু পর্যন্ত গেল। এবার হচ্ছে আমরা অসমতা সম্পর্কিত কয়েকটা স্বীকার্য আছে 3-4টা, এগুলো একটু আমরা লিখে দিচ্ছি, এগুলো মুখস্থ করবা, মুখস্থ রাখবা এমসিকিউর জন্য। এটা সহজ, তুমি পারবা। অসমতা সম্পর্কিত স্বীকার্য, ওগুলো কিন্তু বইয়েরই কন্টেন্ট, গোছানো আঁকে তোমাদেরকে জাস্ট লিখে দিচ্ছি, এবং এগুলো এমসিকিউতে আসে। অসমতা সম্পর্কিত স্বীকার্যগুলো বহুতবার আসছে এমসিকিউতে। ওকে, সো এ বি সি ডি এরা কোন পার্টের জন্য? এমসিকিউর জন্য, সাধারণ ভার্সিটিগুলো বা বিভিন্ন ভার্সিটিগুলোর এমসিকিউ পার্টের জন্য। বিলংস টু রিয়েল নাম্বার, এ বি সি ডি, এখানে রিয়েল নাম্বারের কেসে কয়েকটা কেস আসবে, 3-4টা কেস দেখাবো, লিখে নাও সবাই। 1 নম্বর কেস, এ বি সি ডি 1 নম্বর কেস, এ লেস দেন বি, ওকে, এবং এগুলো বুঝবো আশা করি। বি লেস দেন সি হলে এ লেস দেন সি হবে, আশা করি ক্লিয়ার। এর মান বি এর থেকে ছোট, বি এর মান সি এর থেকে ছোট, তো তুমি তোমার ভাইয়ের থেকে হাইটে কম, তোমার ভাই আবার আরেকটা ছেলের থেকে হাইটে কম, তাহলে তুমি ওই ছেলেটার থেকেও হাইটে কম হবা, তাই না? আচ্ছা, প্রথম কথা। 2 নম্বর এক্সাম্পল,
এ লেস দেন বি হলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হবে। ওকে, এবং একই সাথে যোগ করলে যেরকম হবে বিয়োগের ক্ষেত্রে হবে। আচ্ছা, 3 নম্বর এ লেস দেন বি হলে, এবার তো যোগের সাথে এখন আমরা গুণের কেসটা দেখব। অবশ্যই এখানে সি গ্রেটার দেন 0 শর্তে। 4 নম্বর সি যদি 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার সাইন উল্টে যায়, এটা তো জানো, অসমতার সাইন উল্টে গেছে। আর ক্লাসটা করলে কিন্তু তোমার বাসায় পড়তে হবে না, এটা তো বুঝতেছো, নাহলে কিন্তু এগুলো বাসায় পড়তে আবার খুব পেন খেতে হবে। আচ্ছা, a greater than 0, b greater than 0, এবং এখান থেকে যদি আমাদের a less than b হয় হলে 1/b less than 1/a হবে। এটা অনেকে বুঝে না, এটা জাস্ট তুমি দেখো সাইড চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কিন্তু লজিক চলে আসে, এবং এভাবে মনে রাখো তাহলে হবে। আচ্ছা, ওকে, সো এখন চলো এই যে কয়টা শিকার্য একটু মনে রাখো, এই কয়টা শিকার্য একটু মনে রাখো। এখন আমরা আমাদের টাইপ অনুযায়ী পরম মানের অসমতা পরম মানের কেসের ম্যাথগুলোতে যাব, ঠিক আছে? আচ্ছা, দেখো লেখা শেষ না, দেখো স্ক্রিনশট দিয়ে রাখো, যদি লেখা শেষ না হয় আমরা যদিও লেকচার স্লাইড দিয়ে দিব, তারপর একটু দেখো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, লেখা যদি শেষ না হয়, শেষ যদি না হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা, ওকে, সো চলো, তো টাইপ 1 পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। 5 নম্বর a greater than 0, অবশ্যই a greater than b, b greater than 0, সো b এর মান 0 থেকে বড় হলে এর মানও 0 থেকে বড়, এটাও ইন্ডিকেট করে। যদিও a greater than 0 লিখতে গিয়ে আমি a greater than b লিখছি, বাট দুটো লজিক ঘুরে ফিরে সেম আসতেছিল। আচ্ছা, তো দেখো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, আমরা ফার্স্ট কোশ্চেনে যাই, চলো কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, তো এটার আগে সূত্রটা কি, মডুলাস অফ এক্স লেস দেন এ হলে লেস দেন মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, এটা আমরা 9-10 থেকে শিখে আসছি, এই শর্তটা এখানে আসলো, ঠিক আছে? 9-10 থেকে এই শর্তটা শিখে আসছি। আচ্ছা, তাহলে এখান থেকে কোশ্চেন দিচ্ছি, মডুলাস অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু মডুলাস অফ, আচ্ছা, প্লাস 2x minus 5 সমাধান করো। মডুলাস অফ x plus 1 প্লাস মডুলাস অফ 2x plus 3 ইকুয়াল টু 5, এটা সমাধান করতে বললো, ঠিক আছে? এই কোশ্চেনটা এখন আমরা সমাধান করতে যাচ্ছি। মডুলাস হলে কি দেওয়া লাগে বলো? প্লাস মাইনাস দেওয়া লাগে, সেই প্লাস মাইনাসটা এখন দিতে হবে, এবং এখানে 4 রকমের সমাধান আসবে। দেখো প্লাস মাইনাস, প্লাসের সাথে প্লাস মাইনাস গুণ করলে প্লাস মাইনাস, এক লাইন কম করলাম অ্যাকচুয়ালি, ওকে। তো সুতরাং 1
প্লাস নিয়ে, দুইটাই প্লাস নিয়ে। এখানে এক্স কত আসে দেখো, প্রথমটাতে প্লাস নিলাম, দ্বিতীয়টাতে মাইনাস নিলাম, প্রথমটাতে এবার মাইনাস নিলাম, দ্বিতীয়টাতে প্লাস নিলাম, চার নম্বর প্রথমটাতে মাইনাস, আচ্ছা প্রথমটাতে মাইনাস নিলে এটা প্লাস হয়ে যাবে, দ্বিতীয়টাতে মাইনাস, চারটা হচ্ছে অ্যান্সার। সুন্দর একটা অঙ্ক। সুন্দর অঙ্কের কেসে কথা আছে, আরেকটু কথা আছে এখানে, আরেকটু কথা আছে। অ্যাকচুয়ালি প্লাস চারটা মান আসছে, কিন্তু চারটা মান গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ এখানে প্লাস মাইনাস দিলে শুধু প্লাস মাইনাস আসার কথা ছিল, প্লাস মাইনাস টোটালি কমন নিয়ে নিলে দুইটা মান আসবে, দুইটা মান গ্রহণযোগ্য হবে না। কোন দুইটা গ্রহণযোগ্য হবে না সেটা তোমাকে এখানে বলে দিতে হবে। ওকে, তো তার আগে বলো এখানে কয়টা কয়টা কোন কোন মান আসছে একটু আমাকে তাড়াতাড়ি করে দাও, খাতায় তাড়াতাড়ি করে দাও, দ্রুত। অ্যান্সারগুলো তোমরা একটু খাতায় করে পরপর লিখে কমেন্ট করো, দ্রুত, অলসতা করো না, তোমরা অনেক অলস হয়ে গেছো বাসা থাকতে থাকতে। তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি একটু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও। থ্রি মাইনাস থ্রি 7 মাইনাস 3, তাই তো? না, 3 মাইনাস 3 7, আর এখানে কি আসবে? -1/3 আসবে। এখন দেখো, গুড। দেখো এক্স এর মধ্যে যখন 3 বসাবা, 3 থেকে 1 গেলে 2, আর এখানে 3 দুগুণে 6, 6 থেকে 3 গেলে 3, এই 2 আর 3 যোগ করলে 5 হয়, প্রথমটা ভ্যালিড। -3 বসালে দেখো এটা হচ্ছে -4, আর এখানে -9, 6 -9 +9 +4 +13, সেকেন্ডটা ভ্যালিড না। থার্ড এক্স এর মান 7 বসালে 7 থেকে 1 গেলে 6, 7 দুগুণে 14, 14 থেকে 3 গেলে, ওকে, 14 থেকে 3 গেলে কত হয়? 11, 11 আর 6 যোগ করলে তো 17 হবে, মিলে নাই। আর -1/3 বসালে -1/3 -1 -4/3, তাহলে মডুলাস করলে +4/3 হবে। আর এখানে -2/3 -9/2, -1/3 এটা আমি জানি না ভ্যালিড হবে কিনা, করে দেখতে হবে। দেখো তাহলে এখানে -1/3 বসালে -1/3 -1 -4/3, আর পরেরটাতে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর পরেরটাতে -1/3 বসালে 2/3 হয়, 3 থেকে 9 10 11, 11/3, 3 লসাগু, 11 যোগ 3 4 14 15, কাটাকাটি করলে 5 হয়, এটা মিলে যায়, দেখছো? সো এখানে লিখবে হবে, বেশি ঝামেলা দরকার নাই, এমসিকিউর কোশ্চেন তো। x = -3, 7 গ্রহণযোগ্য নয়। এই সমাধানগুলা কিভাবে লিখতে হয়
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3, দেখো সিরিয়ালিতে লিখলাম মনে হয়। আচ্ছা ওকে, সিরিয়ালি লিখো। আচ্ছা দেখো একটু স্ক্রিনশট তোলো। তো এক্স গ্রেটার দেন 2 এখানে কি ইন্ডিকেট করছি বলো? ওই যে মান আসলে 2 এর থেকে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এখানে লিখস 2 এর থেকে বড় দিয়ে আসবে, ছোট মান আসলে গ্রহণযোগ্য নিতে হবে, পারবা না। আচ্ছা ডান, তাই না? ঠিক তো? ঠিক। এবার দেখো পরের কোশ্চেনে আসি। এই তোমাদেরকে আজকে ক্লাসে যে অঙ্ক করে দিয়েছিলাম, তো এইটা হচ্ছে কোয়েশ্চেন সমাধান করে। এবং এখানে প্রথম কথা যেটা, এক্সের মান -1/3 হলে নিচে 0 হয়ে যাবে। এক্স ডাজ নট ইকুয়াল টু -1/3, এটা লিখে দিবা। যদি কোয়েশ্চেনে দেখ আর না দেখ, এভাবে কোয়েশ্চেন নিচেটা 0 ধরে এক্সের মানটা সেটা হইতে পারবে না, সেটা লিখে দিবা। তারপর এখান থেকে চিহ্ন উল্টে যাবে অবশ্যই, তুমি জানো এটা, তাই না? অসমতার কেসে নিচেটা উপরে গেলে এটা উল্টে গেল আর অসমতার চিহ্নটা উল্টে যাবে, তাই তো? আচ্ছা তারপর -1/5 +1/5, বোথ সাইডেও -1 যোগ করবো, -6/5 -4/5, 3 দ্বারা ভাগ করে দিব। তোমরা এই লাইনগুলো কিন্তু স্কিপ করবো, তাই না? বলো। -2/5 less than equal to x less than equal to -4/3 5 15। এখন দেখো এটার ভিতরে এই -1/3 আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। -1/3 মানে এটার জন্য দশমিকের মানটা লাগবে, কারণ নাহলে তুমি বুঝতে পারবা না। আর -2/5 হাতে করো অথবা ক্যালকুলেটর দিয়ে করো। অবশ্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো আসে, তো তোমরা একটু হাতে প্র্যাকটিস করো। আমি এখন একটু ক্যালকুলেটর দিয়ে দেখি, শর্টকাটে করে দিই। হ্যাঁ 2/5 0.4, বাহ বেঁচে গেছো। 2/5 আর 4/15, আর 6 ওমা, তাহলে এর মধ্যে তো পড়ছে এটা। সো এই কথাটাকে নিয়ে অনেক কাহিনী আমাকে এখন বলতে হবে। দেখো প্রথমে দেখো কি বললাম, সংখ্যা রেখা দেখো 0, that is -4/15 -2.66, then -1/3 and then অনেক কথা বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য -2/5। দেখো যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তার জন্য বৃত্ত ভরাট হবে
তাই না? আচ্ছা, এখন দেখো এত থেকে এতর মধ্যে, বাট এত নাই, তার মানে সংখ্যা রেখাটা কি হবে? এটা। ওকে, সংখ্যা রেখা হবে এইটা। আর এখানে আমি কয়েকটা এক্সপ্রেশন ফরম্যাট তোমাদেরকে দেখাচ্ছি। এত এখানে প্রথম এক্সপ্রেশন ফরম্যাট, যেখানে x does not equal to -1/3, একটা এক্সপ্রেশন ফরম্যাট। ওকে, এটা অ্যান্সার ভ্যালিড। আচ্ছা, সেকেন্ড এক্সপ্রেশন ফরম্যাট দেখো, এইটুকু এটার জন্য ইউনিয়ন, এইটুকু 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 মাঝখানে ইউনিয়ন, অর্থাৎ -2/5 less than equal to x less than -1/3 ইউনিয়ন, ইট মিনস অথবা এটা দেয়। এইরকম অসমতা লেখার সময় কি চিহ্ন এভাবে ইউজ করে না কিভাবে দিয়ে দেয় দেখো তো, জানো তো আমাকে। বা ব্যবধি আকারে ওকে, এই হচ্ছে কথা। এই তিনটে এক্সপ্রেশনই মূলত অ্যান্সারে এমসিকিউতে ইউজ করে এবং বহুল প্রচলিত। আচ্ছা, -2.6, আচ্ছা -0.266, হ্যাঁ আমি লিখতে ভুল করছি, ঠিক আছে ওইটা। হ্যাঁ, তাহলে এখন দেখো এই এক্সপ্রেশনটা মূলত লাস্টে ব্যবধি আকারে, এই এক্সপ্রেশনটা মূলত এমসিকিউতে ইউজ করে সবচেয়ে বেশি পরিমাণে। এই এক্সপ্রেশনটা সবচেয়ে বেশি পরিমাণে এমসিকিউতে ইউজ হয়, এমসিকিউ কোশ্চেনগুলোতে। সো এটা একটু দেখে রাখবা, ঠিক আছে, এটা একটু শিখে রাখবা। অ্যান্ড এটা একাডেমিক পার্টের জন্য তোমরা করেছো। এমসিকিউর এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ভার্সিটিগুলোতে অনেক বেশি আসে। কুয়েট রুয়েটও অনেক সময়, কুয়েটে তো আসছিল 17-18তে বোধহয় আসছিল এই অঙ্কটা, এই টাইপের একটা অঙ্ক তো আসে এমসিকিউ পার্টে, এগুলো দেয়। ঠিক আছে, দেখো একটু কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা দেখো, বা বুঝতে পারছো কিনা একটু বলো। ওই যে মাঝখানে চিহ্নটা বুঝে, মানটা এরা বুঝাতে ইউনিয়ন চিহ্ন ইউজ হয়। এটা বেসিক, একদম 9-10-এর বেসিক। সো এই দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। ইন্টারসেকশনটা হচ্ছে ইন্টারসেকশনটা এইসব কিছু ইন্টারসেকশন ইউজ নাই অ্যাকচুয়ালি, পাবা না দেখাবো না। ব্যবধির এই পার্টগুলোতে ইন্টারসেকশন ইউজ নাই। ইন্টারসেকশন হচ্ছে ওই যে কমন অংশ বুঝাইতে ইউজ হয়। ভ্যানজিটা দেখো না, তোমার কাছে 10 টাকার 10টা নোট আছে, আরেকজনের কাছে 10 টাকার 5টা নোট আছে, 5 টাকার 3টে নোট আছে। তো তখন হচ্ছে কমন অংশ বুঝাতে ইন্টারসেকশনটা ইউজ হয়। আচ্ছা, আচ্ছা। অ্যান্ড এই অঙ্কটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসে এমসিকিউর জন্য, এই অঙ্কটা তোমাকে 33 সেকেন্ডের মধ্যে করতে হবে। এখন অনেকবার প্র্যাকটিস করলে এটা সম্ভব হবে, না হলে সম্ভব হবে না। কারণ বইয়ে এই প্যাটার্নের যে অঙ্কগুলো আছে খুব দ্রুততার সহিত করে, স্টপাস চালু করে ধরে খুব দ্রুততার সহিত করে ট্রাই করবা। প্রথম দিকে দেখবা যে 2 মিনিট লেগে যাচ্ছে, 1-1.5 মিনিট লাগে, 1 মিনিট লাগে, মানে কমাইতে এটাকে 30 সেকেন্ডে আনতে হবে, যাতে পরীক্ষা হলে ইনস্ট্যান্ট দেখার সাথে সাথে তুমি করে ফেলতে পারো। ওকে, আর যেমন যারা বুয়েটের প্রিপারেশান নেয়, বুয়েটের 200 মানে রেগুলার সিচুয়েশানে বা টাইম রেশিও সেমই থাকে, যে 20টা সিজন মানে 10 মার্কের 20টা প্রশ্ন অ্যান্সার, রিটেন প্রশ্ন। ওকে, 200 মার্কের প্রশ্ন অ্যান্সার করার জন্য 1 ঘন্টা সময় পায়, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 3 মিনিট করে সময় মূলত।
ওকে, 60 মিনিট যেহেতু 20টা প্রশ্ন, 3 মিনিট করে প্রত্যেকটা প্রশ্নের সময়। এখন ওই 3 মিনিটের মধ্যে কোশ্চেনটা পড়ে সলভ করে সুন্দর করে সলভ করে আসতে হবে, আরেকটা কোশ্চেনে যেতে হবে। সো এটার জন্য কী করতে হবে? প্রচুর প্র্যাকটিস করলে, এবং অনেক কঠিন কোশ্চেন যে করবে সেটাও না, কিন্তু ওই যে প্র্যাকটিসের হবে তুমি পিছিয়ে আসবা। প্রচুর প্র্যাকটিস করে আসতে হবে, তাহলে তুমি এটা পারবে। না, এগুলো শর্টকাটে করা যাবে না, ভুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য এগুলো শর্টকাটে করা যাবে না, মোটামুটি বেসিক নিয়মে করতে হবে। আর ওইখানে এই পর্যন্ত অ্যান্সার লিখে দিলে ওকে, বাট ওই যে লাইন 1-2 স্কিপ করতে পারবা, লাইন 1-2টা মাঝখানে স্কিপ করতেই পারবা ছোটো করে করার জন্য। ইংলিশ দেখানোর কোনো সুবিধা নেই, বাংলা ইংলিশ দেখানোর, বুঝছো? সাবজেক্ট আরও মানে জাস্ট হচ্ছে সাবজেক্ট সিরিয়াল সামনে থাকলে তখন ভালো সাবজেক্ট পাওয়া যায় না। বায়োলজি অনুসারে অনেকগুলো ভালো ভালো সাবজেক্ট আছে, এগুলো দেখাবে না। সো এটা একটা বিপদ। হ্যাঁ মনসুর, যে মাশরুর, তোমাদের তো এখন প্রচুর টাইম আছে, প্রচুর প্র্যাকটিস তো এখনই করতে হবে, তাহলে কখন করবা? আর তোমাদের টাইম না থাকলে কাদের টাইম আছে বলো? আচ্ছা, সো এটা ছিল টাইপ 1 বললাম, টাইপ 1-এর কয়েকটা কোয়েশ্চেন দেখালাম। টাইপ 2-তে যাই। এগুলো সহজ সহজ ডাটা, এই অধ্যায়টাই খুব সহজ, এই অধ্যায়ে বেশি তো ঝামেলা নাই, খুব সহজ, ঠিক না? দেখো কোয়েশ্চেন নাম্বার 2, টাইপ 2। তো টাইপ 2 হচ্ছে পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ। এটা সহজ কোশ্চেন। কোশ্চেন ধরো 7 less than equal to x 15, এতকে পরমাণু চিহ্ন আকারে প্রকাশ করতে বললো। তো সেটার জন্য কৌশল যেটা, যে দুইটা রাশিকে যোগ করতে হবে, করে দুইটা ভাগ করো, 15 সাথে 22 সমান 11। যেটা আসবে সেটা হচ্ছে চারপাশ থেকে বোথ সাইড থেকে বিয়োগ করে দাও। এখানে যেটা আসবে এটা ম্যাথের মাঝখানে দেখাতে পারবো, সমস্যা নেই। অ্যান্ড দেন তুমি তো জানো x - 11কে লেস দেন ইকুয়াল টু 4 হলে এইটাই আসে। সো এই এক্সপ্রেশনটা কীভাবে করবা? -3 + 7/2 2 আসে। সো 2 বোথ সাইড থেকে বিয়োগ করবা, ঠিক আছে? অর্থাৎ -3 - 2 এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলে বলতো যে ভাইয়া নিজে সহজ অঙ্ক করে, আমাদেরকে কঠিন অঙ্ক হোমওয়ার্ক দেয়, তাই না? 3 হয়, এটা অঙ্ক সহজই। তুলে নাও সহজে, শর্টকাটে, দ্রুততার সহিত। পরমাণু চিহ্ন আকারে প্রকাশ করো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, মডুলাস অফ x - 1 লেস দেন 1/5 হইলে মডুলাস অফ x² - 1 লেস দেন
এটা বোর্ডের জন্য তুমি অনেকবার করছিলা, 9-10 থেকে করছো বা কলেজে ওঠার পর তোমরা প্রথম দিকে করছো অঙ্কটা, এটা পারবা আশা করি। ওই যে এটার বইয়ের কোশ্চেনটা কী ছিল সেটা দিয়ে দিই তোমাকে, আমার মুখস্থ আছে। মডুলাস অফ x - 1 লেস দেন 1/10 হলে (21/100) ঠিক আছে। এটার বইয়ের কোয়েশ্চেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য এই অঙ্ক দুইটাও ইম্পর্ট্যান্ট। যেহেতু তুমি করছো বোর্ডের জন্য বা কম বেশি ফ্যামিলিয়ার একটা কোয়েশ্চেন, ঠিক না? তাইলে তুমি এটা পারবা ইনশাল্লাহ। দেখো এটা কিন্তু খুবই ফ্যামিলিয়ার একটা কোয়েশ্চেন। ঠিক আছে, বলো। দেখো অঙ্কগুলো সহজ, যথেষ্ট সহজ। আজকে করাবো না, আজকে টায়ার্ড লাগতেছে, এটা অলরেডি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। যাক, সো আজকে লেকচার এই পর্যন্ত রাখি। লেকচার স্লাইড দিয়ে দিব একটু পরে, লেকচার স্লাইডটা তোমাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব। আর এইচডি ভিডিওটাও তোমাদেরকে দেওয়া হবে, তো তাহলে এইচডি ভিডিও এবং লেকচার স্লাইড সহ আচ্ছা তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে ফেলতে পারবা। অনেকগুলো অঙ্ক করাইলাম, আরেকটা ক্লাসে নেক্সট ক্লাসে আর কি অতটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আজকের মতোই থার্সডেতে যে এক্সামটা দিচ্ছি, এক্সামটা ভালো করে দিও, কেমন? হ্যাঁ, এক্সামটা ঠিক মতো দিও। নেক্সট ক্লাসটাতে আলোচনা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।